এক সময় খিস্তি করে গালাগাল দিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করত যে মনে হতো ও চাইছে আমি বাড়ি থেকে চলে যাই, নয় সুইসাইড করি। কিন্তু কোনোটাই তো আমি পারি না। মরতে তো ভেবেছিলাম দুবার, কিন্তু সেই মুহূর্তে নীল মনের মধ্যে চলে এসেছিল, দিয়ে আমায় যেন বলছে মরেই যদি যাবে তবে আমাকে পৃথিবীতে আনলে কেন। তখন ভেবেছি আমি সত্যিই তো মরবো কেন, মরে গেলে তো ফুরিয়ে গেল। আজ মলে কাল দুদিন হবে, কেউ মনে রাখবে না। একটা লোক আমাকে ঠকিয়েছে বলে আমি মরে যাব? আমি ভাবলাম আমায় লড়াই করে বাঁচতে হবে। এরকম অনেক মেয়ে তো লড়াই করে বাঁচে। তবে আমার মতো পরিস্থিতিতে কতজন টিকতে পারে আমার অবশ্য জানা নেই। তবে বাংলাদেশ আমাদের দেশের মেয়ে তো, উপায় থাকতেও 19 বছর আমাকে এমন একটা বাড়িতে থাকতে বাধ্য করেছিল যেখানে কুকুর বিড়াল ছাড়া কেউ থাকতে পারে না, মানুষও থাকতে পারে না, এরকম একটা বাড়িতে। মানে গোসাইগুলির কথা বলছি আমি, বাগবাজারে। বস্তিও তার থেকে ভালো, একটু খোলামেলা থাকে। ঘরে কোনোদিন রোদ আলো বাতাস ঢুকতো না, সারাদিন ঘরে আলো জ্বেলে রাখতে হতো। কুকুর বেড়াল, কুকুর ইঁদুর ছুঁচোর অবাধ বিচরণ ঘরে বাইরে। স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে যা বোঝায় আমাদের তা ছিল না। প্রথম 19-20 বছর বেশ কয়েক বছর, ওই 18-19 বছরই হবে, রাতে বিছানায় কাজ আর দিনে খাবার দাবার ঠিক মতো পাওয়া ছাড়া আমাদের আর কোনো সম্পর্ক ছিল না। এমনকি বিয়ের পর আমার সঙ্গে যদি কোনোদিন ডাক্তারখানা যেতে বলতাম, তখন বলতো সর্বদা পরের ওপর নির্ভর করে থাকা কেন, অপরের ঘাড়ে চেপে কাজ করতে ভালো লাগে? আমার দ্বারা কিছু হবে না, নিজের কাজ সবসময় নিজে করবে, আমাকে কিছু বলবে না। আমি নীল হওয়ার আগে, ডাক্তার রায়কে দেখাবার আগে আমি গোপা মুখার্জিকে দেখিয়েছিলাম হাতিবাগানের শিকদার বাগানে। গোপা মুখার্জির গাইনোকোলজিস্ট, ওনার চেম্বার ছিল, আমি বেশ কয়েকবার গেছি। প্রথম দিন জিজ্ঞেস করেছিলাম তুমি যাবে আমার সঙ্গে দিলীপকে? না না, আমার কাজ আছে। অথচ সেদিন শনিবার ছিল, বাড়িতেই থাকবে। যাই হোক, দাবার আড্ডা ফাড্ডা আছে, আমি যেতে পারবো না, তুমি চলে যাও, ওখানে তাকে টাকা আছে, নিয়ে চলে যাও, যা পারো করো, আমাকে কিছু বলবে না। তখন ডাক্তারখানা গিয়ে একদিন এমন অবস্থা হয়েছিল, ডাক্তার কি টেস্ট করেছিল যে আমার খুব মাথা ঘুরছিল, আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার জিজ্ঞেস করেছিল আপনার সঙ্গে কেউ আসেনি? আমরা না, আমার তো বাড়িতে কেউ আসার নেই সঙ্গে, আমি একাই এসেছি। তখন ডাক্তার বলেছিল অনেকক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাকে ওই বেঞ্চে শুইয়ে রেখেছিল মাথা ঘোরার জন্যে। তারপরে গোপা মুখার্জি একটা লোক ডেকে রিক্সা ডেকে দিয়েছিল আমাকে বাড়ি আসার জন্য। সেদিনকে ওই রিক্সা করে বাড়ি এসেছিলাম। এইরকম মানে একা একাই আমায় কাটাতে হয়েছে চিরটা কাল। তারপর যখন বুঝে গেলাম দিলীপ শুধু আমাকে বিয়ে করে যেন ধন্য করেছে, আমার কিছুতেই থাকতে চায় না, তখন থেকে ওকে আর কিছু বলতাম না। অথচ ঘরে বাইরে ওর সব প্রয়োজন আমাকেই মেটাতে হতো। আমি ভাগ্যকে মেনে নিয়েছি। এখন জানি ভাগ্য বলে একটা কিছু আছে, নাহলে আমার তো এরকম হওয়ার কথা ছিল না। সকলের ভাগ্যে সুখ থাকে না।
সুখী হলেও সুখকে ধরে রাখতে জানা চাই। অনেক স্বামী স্ত্রীকে বাইরে থেকে দেখে কেউ কিছু বুঝতে পারবে না। বাইরের লোকেরা ভাবে তারা বেশ সুখে আছে, এক বাড়িতে রয়েছে, কাজকর্ম করছে, খাওয়া দাওয়া করছে। কিন্তু স্বামী স্ত্রী বাড়িতে ঢুকে যখন দরজাটা বন্ধ করে দেয়, তখন কি কেউ টের পায় তাদের মধ্যে কি সম্পর্ক, আদৌ কোনো সম্পর্ক আছে কিনা? চিরকাল সংসারে ঘরের লোকের বাইরের লোকের মন জুগিয়ে কাজকর্ম করেছি, বিনিময়ে একটা ভালো কথা পর্যন্ত শুনতে পাইনি। আমার স্বামী আমার সঙ্গে আদর সোহাগ ভালোবাসার কথা তো দূরে থাক, একটা ভালো করে কথা পর্যন্ত বলে না। শুধু তাচ্ছিল্য, অপমান, তিরস্কার, নয়তো কাজের ফরমাস। গোসাইগুলিতে চিৎকার চেঁচামেচি করে গালাগাল দেবার সময় পেত না, আর সুযোগও ছিল না। ওপরে বাড়িওয়ালাটা থাকতো, আর বাড়িতে খাওয়া দাওয়া ঘুমের সময় ছাড়া তো বাড়িতেই থাকতো না। এখন আমার মনে হয় দিলীপের বাড়িতে একটা কাজের লোকের দরকার ছিল, বিনা পয়সায় কাজের লোকের। সেই জন্য আমায় ভালোবাসার টোপটা দিয়ে বিয়ে করেছিল। না হলে আমার মতো একটা মেয়ে জীবনটা নষ্ট করার ওর তো কোনো অধিকারই ছিল না। না হলে ওকে বিয়ে করে আমি জীবনে বঞ্চনা ছাড়া আর তো কিছুই পাইনি। আমার ভাড়ার তো শূন্য। হানিমুন শব্দটা আমি বইয়ে পড়েছিলাম, আর সিনেমাতেও দেখেছিলাম, বন্ধুদের কাছেও জেনেছিলাম, আর আশেপাশে বাড়ির অনেকের কাছেই শুনেছিলাম। বিয়ের আগে এই জিনিসটা নিয়ে অনেক স্বপ্নও দেখেছিলাম, কিন্তু আমার জীবনে হানিমুন আসেনি। বন্ধুদের কাছে গল্প শুনতাম ফুলশয্যার রাতে প্রত্যেক স্বামী স্ত্রীকে কিছু না কিছু উপহার দেয়। ক্ষমতা না থাকলে, সোনার জিনিস ক্ষমতা না থাকলে একটা গোলাপ ফুল নিয়েও বলে এটা তোমায় দিলাম। বিশেষ কারো কাছ থেকে, বিশেষ করে ভালোবাসার স্বামীর কাছ থেকে উপহার পেতে কোন মেয়ে না ভালোবাসে? হয়তো কোনো গরিব স্বামী ফুলশয্যার রাতে তার স্ত্রীকে একটি গোলাপ ফুল দিয়ে বলল, উপহারটুকু ক্ষুদ্র বলিয়া করিও না কিছু মনে। উপহারে কি ভালোবাসা থাকে? ভালোবাসা থাকে মনে। সেই স্ত্রীর বুকটা তখন আনন্দে ভরে যায় নাকি? এটা আমি চিন্তা করেছি। আমার ওপরের দিদি মীরার বিয়ের 1 বছর পরেই ওদের ছেলে পিকু জন্মেছে। তখন ওরা দমদমে মধুগড়ে থাকতো। পিকু হওয়ার আগে মীরা কয়েক মাস রাজবল্লভপাড়ায় মায়ের কাছে ছিল। পিকু হওয়ার আগে মীরাকে গোপা মুখার্জি দেখত, আর পিকু গোপা মুখার্জির নার্সিংহোমেই হয়েছিল। নার্সিংহোম থেকে বাড়ি গেল যেদিন মীরা, কারণ মীরার তো সিজার হয়েছিল। সিজার হলে মা ঢুকতে দিত না, মা প্রচন্ড ছুটিবাই ছিল তো, ব্যান্ডেজ ফ্যান্ডেজ থাকবে, হসপিটালে ঘরে ঢুকতে দিত না। সেই জন্য মীরাকে সোজা দমদমের শ্বশুরবাড়িতেই যেতে হয়েছিল, আর সঙ্গে দিদি গিয়েছিল। তখন মীরা আর সমদ্দা বাড়িতে একাই থাকতো। দিদি গিয়ে তো থই পাচ্ছিল না, কতদিন মীরা বাড়ি ছিল না। পিকু হওয়ার আগে আমাদের বাড়িতে ছিল, সমদ্দা যা পেরেছে বাইরে খেয়েছে, এ করেছে, এরমভাবে ছিল। ঘর দৌড় বিভৎস হয়েছিল, যেখানে হাত দিচ্ছে সেখানেই নোংরা ধুলো। কোনো রকমে যা হোক পরিষ্কার করে মীরাকে বাচ্চা নিয়ে শুইয়ে দিয়ে দিদি একটু চা করবে বলে রান্নাঘরে ঢুকে তো দিদির কান্না পেয়ে গিয়েছিল। কোনো রকমেই কিছু করতে পারিনি। তারপর সমদ্দা বাইরে থেকে এলে চা নিয়ে আসতে বলেছিল, বাইরে থেকে চা নিয়ে এসে সেই খেয়ে ঠান্ডা হয়েছিল। দিদির তখন প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছিল, সারাদিন খাওয়া নেই। দিদি আর পারছিল না, মেঝেতে একটা মাদুর পেতে শুয়ে পড়েছিল। খাটে তো মীরা ছেলেকে নিয়ে শুয়েছিল।
মেয়েরা তো অপারেশনের রোগী, কেউ দেখাচ্ছিল না, খুবই কষ্ট করতে হয়েছে ওকে। আর দিদি তো বেশ কিছুদিন প্রচণ্ড কষ্ট করে সারাদিন অফিস করে, তারপর আবার অফিস থেকে মীরার ওখানে যাওয়া, তারপর রাতে বাড়ি আসা, খুব টানাপোনে গেছেন দিদি। মীরা আমার বিয়ের আগে আমার সঙ্গে যা ব্যবহার করেছে সেই কথা ভেবে আমি আর ওখানে যেতে মন থেকে সাড়া পাইনি। আমি তখন শ্বশুরবাড়িতে গোসাইগলিতেই ছিলাম। আস্তে আস্তে সব ভুলে স্বাভাবিক হতে হয়েছে আমাকে। নার্সিংহোমে পিকুকে দেখে আমাদের সবাইকারই একটু অস্বাভাবিক লেগেছিল। মাই প্রথম বলেছিল, মীরার ছেলেটা যেন কেমন, ওর হাব ভাব আমার ভালো লাগছে না। পরে জানা গেল পিকু মঙ্গল চাইল্ড, মানে ডাউন সিনড্রোম চাইল্ড। এইসব শিশুদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য এদের বাবা মায়ের যে আত্মত্যাগ করতে হয়, যে প্রয়োজন আত্মত্যাগে, তার কিছুই করেনি মীরা আর সমুদ্রা। শুধু হতাশায় ডুবে থেকেছে। সমরদা মানে জামাইবাবু তো নিজেকে শেষই করে দিল ছেলের কথা ভেবে ভেবে। এখন 2015, এখন দেখতে পাই এইসব শিশুদের জন্য তাদের বাবা মা কি অক্লান্ত পরিশ্রম করছে, দিয়ে তাদের নিজের পায়ে দাঁড় করিয়ে দিচ্ছে। অন্যদের তুলনায় পিকু তো অনেক স্বাভাবিক, সে নিজের সব কাজ নিজে করতে পারে, মাকে অনেক কাজে সাহায্য করে। মানে পিকুর বাবা মারা যাওয়ার পর কয়েক বছর মীরা পিকুকে নিয়ে মেজদি তুষারদার কাছে সরলেকেই ছিল। তখন পিকু মেজদির কাছ থেকে, তুষারদার কাছ থেকে অনেক আদব কায়দা শিখে গিয়েছিল। এখন তো পিকু আবাসনের ফাংশনে গানও গায়। ওর বাবা মা ওর প্রতি আরো যত্নবান হলে ওর আরো অনেক উন্নতি হতো। বিরাটিতে তো মীরা ছেলেকে নিয়ে একাই থাকে। ওর শ্বশুরবাড়ির সঙ্গে প্রথম থেকেই তেমন কোনো যোগাযোগ ছিল না। আসলে মীরার স্বভাবটা কাউকে সবাইকে মানিয়ে নিয়ে থাকতে পারার মতো নয়, ছিল না। সমুদ্র থাকতে যাও বা সমুদ্রার ভাই বোন দু একবার এসেছে, সমুদ্র মারা যাওয়ার পর আর কোনো যোগাযোগই নেই। সেই জন্য যখনই প্রয়োজন হয়েছে কিংবা অসুস্থ হয়েছে অথবা পুজোর সময় মীরা পিকু 2 মাস 3 মাস করে মেজদির ওখানেই থেকে গেছে। আসলে মেজদির বাড়িটাই আমাদের এখন আমাদের কাছে বাপের বাড়ির মতন, বাপের বাড়ির মতোই মনে করি। আমার যখন ইচ্ছা করে মেজদির বাড়িতে কাটিয়ে আসি। আমার তো একবার আক্কেল দাঁত অপারেশনের পর শয্যাশায়ী হয়ে আমি, ছোট্ট নীল ছিল তখন, নীল খুবই ছোট ছিল, নীলকে নিয়ে মেজদির বাড়িতেই থেকে সুস্থ হয়ে তারপর বাড়ি এসেছিলাম, কারণ এখানে আমাকে কেউ দেখাচ্ছিল না। বাগবাজারে যখন ছিলাম তখন সব প্রয়োজনই মায়ের কাছে দিদির কাছে চলে যেতাম। নীল জন্মানোর পর থেকে মা দিদি আমাদের জন্য যা করেছে সেটা বলার নয়। দিলীপ তো অফিস নিয়েই থাকতো, অফিসের কাজ ছাড়া বাড়ির কিছু দেখার ফুরসত হচ্ছে না। আমিও শ্বশুর বাড়ির কারো সাহায্য পাইনি। নীল হবার সময় তো আমার সব ননদেরই বিয়ে হয়ে গিয়েছিল। নীলের ঠাকুমা মাঝে মাঝে যখন আমার কাছে থাকতো তাদের কাছে নীলকে বসিয়ে আমি সংসারের কাজ করতাম। তাও নীল খুব দুরন্ত ছিল বলে মাঝে মাঝে ওরা আমাকে সব ছেড়ে ছুড়ে দিয়ে সামলাতে হতো। আমাকে বলতো, আমি আর পাচ্ছি না বৌমা, তুমি এসো, নীলকে আমরা রাখতে পারছি না। যখন আমি অসুস্থ হয়ে পড়তাম তখন নীলকে দিদির কাছে পাঠিয়ে দিতাম। নীলকে দিদিই সামলাতো। নীল তো দিদিকে আমার থেকেও বেশি ভালোবাসে। মেজদি তো সবসময় আমাদের জন্য করে। বাগবাজারে থাকতে আমি অসুস্থ হয়েছি জানলে রান্না করে মেজদি অটো নিয়ে চলে আসতো, রান্না বান্না করে চলে আসতো অটো নিয়ে। অনেক পরে নীল যে মামার বাড়িতে যেত রোজ সন্ধ্যেবেলা, অনেক পরে আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম।
কেন সন্ধ্যাবেলা রোজ মামার বাড়ি চলে যেত? কারণ ও সারাদিন পায়খানা চেপে রাখত। কারণটা ছিল আর কিছু নয়, গোসাইগুলির বাড়িতে ও পায়খানা করতে যাবার সময় কয়েকদিন দেখেছে, ও তখন চলতে শিখেছে, চলে চলে যাচ্ছে, আমি পায়খানায় উঁচুতে ছিল একটু বসিয়ে দেবো, তখন দেখলো আমাদের সামনাসামনি বিশাল একটা বিড়ালের মতো ইঁদুর যাচ্ছে, বুনো ইঁদুর মতো। সেটা গিয়ে কপ করে পায়খানার মধ্যে প্যানের মধ্যে ঢুকে পড়লো। একটা বিড়ালের সাইজের ইঁদুর কপাত করে পায়খানার প্যানে ঢুকে গেল। সেই দেখে ও কিছুতেই আর পায়খানায় বসবে না ওইখানে, ভয়ে। একদিন তো ওকে জোর করে বসিয়ে আমি সামনে দাঁড়িয়ে সমানে হাততালি দিয়েছি যতক্ষণ পায়খানা করেছে। এইভাবে ওর পায়খানা চেপে রাখতো, দেখতো ওখানে আমি পায়খানা যাব না। হাততালি দিতাম কারণ যতক্ষণ শব্দ পেত ইঁদুরটা বেরোতো না, ভাবতো মানুষ আছে সামনে। তারপর থেকে রোজ সারাদিনের পর মামার বাড়িতে এসে পায়খানা করত। শত বলা থাকতেও দিলীপ ওই বাড়ি থেকে অন্য বাড়িতে যায়নি। একটু খুঁজলেই অনেক বাড়ি ভাড়া পাওয়া যেত, কিন্তু যাবার কোনো ইচ্ছাই ছিল না। ওর যে ওই বাড়িতে কি মধু ছিল তা আমি আজ পর্যন্ত জানি না, আজও আমার অজানা। ওই বাড়ি আমার আর আমার ছেলের জীবনে অনেক ক্ষতি করেছে। দিলীপ তো খাওয়ার ঘুম ছাড়া, এই দুটো কাজ ছাড়া বাড়িতে থাকতো না। ওই জন্য ওর কোনো ক্ষতি হয়নি বাড়ির জন্যে। স্বার্থপর লোকেরা এইরকমই হয়। না বুঝে বাচ্চা ছেলেটাকে কত বকাঝকা করেছি, এখন ভাবলে এত কষ্ট হয় যে কি বলবো। আমি বুঝতে পারতাম না যে সারাদিনের পর সন্ধ্যাবেলা মামা বাড়ি গিয়ে ও কেন পায়খানা করত। সারাদিন ও আমাদের গোসাই গলিতে পায়খানা যেতে ভয় পেত, যেত না। ও খুব ছোটবেলায় প্যান্টই পায়খানা করে ফেলতো, আর আমার কাছে বকুনি হতো, কারণ সেই প্যান্ট আমাকে কাচতে হতো। বেশিরভাগ দিন ডেকে চলে আসতাম, দিদিই কাচতো। বুঝতে পারতাম দিদির খুব কষ্ট হতো, আর নীলকে এত ভালোবাসে, ওকে বকাঝকাও করতে দিত না। আর নীলও আমার থেকে দিদিকে বেশি ভালোবাসে। এখনো দিদির জন্য ওর খুব চিন্তা। গোসাইগলিতে থাকাকালীন আমার বাড়িটাকে অনেকেই হোটেল বলে মনে করত। পরিচিত অনেকেই হুটহাট চলে আসতো আর কয়েকদিন করে থেকে যেত। একবার নীল তখন 2 বছরের। দিলীপ অফিসের কাজে বাইরে গেছে কয়েকদিনের জন্যে। সেই সময় একদিন রাত্রি 11টা বাজে, তখন নীলকে খাইয়ে ও ঘরে ঘুম পাড়াচ্ছি, আর রাস্তার ধারে আমার জানলা ছিল সদরের পাশে। হঠাৎ দেখি জানলা দিয়ে কে উঁকি মারছে। আমি তো ভয় পেয়ে গেছি, অত রাতে জানলা দিয়ে একা আছি, কে উঁকি মারছে। তখন সদরের কাছে গিয়ে কে কে বলে দেখি দিলীপের দেশের ওদের একজন মাস্টারমশাই এক ভদ্রমহিলাকে সঙ্গে নিয়ে এসেছে। আমাকে বলল, বৌমা, ইনি আমার শালিকা, ওর অসুখ দেখাতে কলকাতায় হাসপাতালে এসেছিলাম, কিন্তু ওকে কতগুলো পরীক্ষা করতে দিয়েছে। ওদের ফিরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কয়েকটা পরীক্ষা করতে দিয়েছে, সেই জন্য থেকে যেতে হবে। সেই কারণে আর কোথাও জায়গা না পেয়ে আমার এখানে থাকতে এসেছে। দিলীপ কোথায়? আমি বললাম, দিলীপ অফিসের কাজে বাইরে গেছে, কয়েকদিন পরে ফিরবে। কথায় কথায় জানতে পারলাম রাতের খাওয়া দাওয়া না করেই বাড়িতে এসেছে। কিরম আক্কেল সব নয়, বুড়ো বুড়ো লোক সব। আমি একটা বাচ্চা নিয়ে আছি, কার কোনো এ ব্যাপারে কোনো চিন্তাই নেই। বলছি না হোটেল ভাবতো। আমি তখন রান্নাঘরে গিয়ে ভাত, ডাল, তরকারি, মাছ সব করতে লাগলাম। নীলও তখন ঘুম ছেড়ে গেছে, ওকে তো ঘুম পাড়াচ্ছিলাম। গুটি গুটি পায়ে রান্নাঘরে এসে দরজার সামনে আমার কাছে দাঁড়িয়ে রইল। একা ঘরে থাকবে না। ওদের খাইয়ে নিজে খেয়ে নীলকে নিয়ে ঘরে এলাম। ওই মাস্টারমশাই শালিকাকে নিয়ে কয়েকদিন ছিল, চিকিৎসা করিয়ে তারপর দেশে গেল। ওই সময় নীলকে নিয়ে বাজার, দোকান, রান্না সব করেছি। নীল তখন স্কুলে ভর্তি হয়নি, বাড়িতেই থাকতো,
বাচ্চা। দিলীপের পাশের বাড়িতে, দেশের পাশের বাড়িতে হাবা মামা বলে একজন ওদের পরিচিত ছিল। সে বাসের কন্ট্রাক্টর ছিল। সে যখন কলকাতায় আসতো, দু একদিন বনো আছিস বলে চলে আসতো আমার বাড়িটা, যেন রঙরখানা বলে বডি ফেলে দিত। 2-3 দিন খাওয়া দাওয়া চান এইসব করে তারপরে ফিরত। হঠাৎ হঠাৎ পাশের ঘরটা তো খালি ছিল, যেন গেস্ট রুম আমার। আর বাড়ির লোকের তো কোনো কাণ্ডজ্ঞান নেই, সে তো কিছুতেই নেই। যে আসবে তাকে খাওয়ানো পড়ানো সব কিছুর দায়িত্ব আমার। হঠাৎ হঠাৎ পুকাও দেশ থেকে যখন তখন মা কিংবা মাসিমাকে নিয়ে আসতো, কোনো খবর নিত না। চিঠি দিয়ে আসতে পারত, অনেক কিছুই করে খবর দেয়া যেত। আমি তো বাচ্চা নিয়ে একা থাকি, এইসব আক্কেল জ্ঞান কারোর ছিল না। কি আর বলবো। আর এমন টাইমে আসতো ঠিক দুপুরবেলা। আমি হয়তো নীলকে ঘুম পাড়িয়ে চান করতে যাব, সেই সময় এসে হাজির হলো। আমার চান তো মাথায় উঠলো। আবার তাদের জন্য রান্না বান্না করে তাদের খাওয়ালাম। দিলীপ তো অফিস আর দাবার ঠিক ছাড়া কিছুই করতো না। সংসারে ঘরে বাইরে সবই আমাকে করতে হয়েছে। 10 দিন গোসাইগলিতে ছিলাম, এইভাবেই চালিয়েছি। একবার নীলকে ঘুম পাড়িয়ে সবে চান করতে যাব, তখন 1:30 বাজে। হঠাৎ কড়া নড়ে উঠল। দিলীপ তো অফিসে। তখন পুকার বড় শালা অ্যাক্সিডেন্ট করে কলকাতার হসপিটালে ভর্তি ছিল। খুলে দেখি পুকা, ওর বউ, ওর ছেলে, পুকার শাশুড়ি, খুড় শাশুড়ি, ওর শালা, 6-7 জন চলে এসেছে। চান করা মাথায় উঠল। তখন খাওয়া দাওয়া না করে আমার বাড়িতে চলে এসছে, যেন হোটেলে উঠল। এগুলো বলতে খারাপ লাগে, কিন্তু মানুষের কাণ্ডজ্ঞানের বড় অভাব। বুড়ো বুড়ো মানুষ সব, তাদের কাণ্ডজ্ঞানের খুবই অভাব। আবার ওদের সবাইকার জন্য রান্না করলাম, খেতে দিলাম। খেয়ে দিয়ে সব হাসপাতালে দেখতে গেল। কলকাতায় যারাই আসতো আমার কাছেই উঠতো সব। এখন দিলীপ যখন আমাকে সর্বদা বলে আমি কারোর জন্য কিচ্ছু করিনি, কোনোদিন কারোর জন্য কিচ্ছু করিনি, ওর জন্যও কিছু করিনি, আমার জন্য নাকি কেউ ওর কাছে আসতে পারে না, যারাই আমার বাড়িতে আসতে থাকতো তাদের আমি রাজার হালে রাখতাম। এই কথাগুলো দিলীপের মুখে শুনে গাটা ন্যাকাত দিয়ে উঠে। কেন কি মানুষ, মানুষ হয়ে কথা বলছে নাকি? এত বেইমান মানুষ কি করে হতে পারে? জয়গড়ি আর কুকুর বেড়াল পর্যন্ত আমার বাড়িতে চলে এসে থেকে গেছে, আর বলছে আমি কারোর জন্য কিছু করিনি, কেউ আমার জন্য আসতে পারে না, কেউ আমার কাছে আসে না। এ কি ধরনের মানুষ? আমি অবাক হয়ে ভাবি, মুখে কথা বেরোয় না। এর উত্তরে কি বলবো আমি? যেই আসতো আমি তাদের রাজার হালে রাখতাম। আমার শত কষ্ট হলো, নিজে খাওয়ার সময় পেতাম না, চান করার সময় পেতাম না, কিন্তু অতিথি সৎকার ভালোভাবেই করতাম। অনেকদিন গেছে নিজের কাজের ছোটে নিজেই খেতে পাইনি, সময় পেতাম না। এতকাল আমাকে ব্যবহার করে আজ যদি দিলীপ প্রতিনিয়ত এসব কথা আমাকে শোনায়, তবে তাকে বেঈমান ছাড়া আর কিছু বলা যায় কি? বলা যায় না। সবাই বুঝতে পারবে সে কেমন মানুষ। আমার খুব ভাগ্য ভালো, এরকম একজন স্বামী পেয়েছি, যার তুলনা সে নিজেই, কারোর সঙ্গে তুলনা করা যায় না, আশেপাশের কারোর সঙ্গে তুলনা করা যায় না, তাই না?